ইফতিকে আমি দূরে ঠেলে দিতে বলছি, ওকে 10%, 15%, 20% সম্পত্তি দিয়ে দাও, এখানে তো কোনো প্রবলেম নাই, কিন্তু 50% দ্যাটস টু মাচ। আইনগতভাবে কিন্তু ইফতি আমাদের কিছুই পায় না। ইফতি কোথায়? বাবা আমি রেডি। আব্দুলকে গাড়ি বের করতে বল। হ্যাঁ হ্যাঁ বলছি। ও গাড়ি বের করে অলরেডি 15 মিনিট ধরে অপেক্ষা কর। আমরা যাই। কি ব্যাপার, সবাই আমার দিকে এরকম হাঁ করে তাকিয়ে আছে? আমি ভেবেছি আজকে থেকে আমি ব্যবসায় মনোযোগী হবো। দ্যাটস অ্যামেজিং ভাইয়া। আচ্ছা, এমন ভাবে সবার সামনে হাসছিস যেন আমি অফিস যাওয়াতে তুই অনেক খুশি। তুই যতটা নিজেকে খুব খুশি দেখাচ্ছিস না, আমি তো জানি ভেতরে ভেতরে তুই ঠিক ততটাই অখুশি। বাবা আসো। ভাইয়া আসো, ওয়েলকাম টু আওয়ার অফিস। বসো না। তুই এমডি চেয়ারে বসে আমাকে গেস্ট চেয়ারে বসতে বলছিস, ব্যাপারটা একটু আনফেয়ার হয়ে গেল না? সরি ভাইয়া, মানে প্রতিদিনের অভ্যাস তো। আর তাছাড়া ইউর রাইট ভাইয়া, মানে ইচ্ছাটা তো আসলে তোমারই। আমি তো এতদিন জাস্ট প্লেস হোল্ডার হিসেবে ছিলাম। প্লিজ আরে আসো তো, আসো 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 আসো। প্রতিদিনের অভ্যাস মানুষকে নেশাগ্রস্ত করে দেয়, আর নেশাগ্রস্ত মানুষ কখনো বিবেকবান হতে পারে না। দাঁড়িয়েছিস কেন? একটা কাজ কর, ওই এডমিন হেড আর ফাইন্যান্সের হেড একটু ডাক, ব্যবসার কি অবস্থা করে রেখেছিস একটু দেখি। যা। হ্যাঁ যাচ্ছি ভাই। মানে কোন সুস্থ মানুষকে অফিস করে নাকি? অফিস করবো বলে ইফতি, আমার পক্ষে অফিস এটা পসিবল না। আমার তো মাথায় ঘুরে উঠছে। এদিকে আসো, এর জন্য তুমি সবকিছু থেকে বঞ্চিত, কারণ বাবা তোমার মধ্যে কোনো রেসপন্সিবিলিটি দেখে না, সবকিছু ইফতির হাতে দিয়ে রাখছে। আচ্ছা শোনো, আমি না আজকে সকাল থেকে একটা জিনিস ভাবতেছি। কি? কালকে থেকে আমি অফিসে যাব। বাহ, আলহামদুলিল্লাহ। ইফতি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, লাস্ট 5 ইয়ার্সে ইয়ার টু ইয়ার আমাদের কোম্পানির ব্যয় বেড়েই চলছে। আয় বাড়লে তো ব্যয় বাড়বে ভাবি। আমাদের কোম্পানিতে অহেতুক অনেক এমপ্লয়ি আছে যাদেরকে এই মুহূর্তে কোম্পানিতে কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন ছাড়া আমি এমপ্লয়ি নিয়োগ কেন দিব ভাবি? আর তাছাড়া এখানে তো কেউ বসে বসে স্যালারি নিচ্ছে না, কাজ করেই নিচ্ছে। আমি তো আমার সামনেই এমন একজন এমপ্লয়িকে দেখতে পাচ্ছি যাকে এই মুহূর্তে কোম্পানিতে কোনো প্রয়োজন নেই। अरे कहना क्या चाहते हो? আরে ইফতি, রাগ করছো? সরি, আই ওয়াজ জাস্ট জোকিং। এই তুমি বাবাকে বলো না কিন্তু, আবার রাগ করো না। এটা তো হওয়ারই ছিল। না কখনো ভাবতে পারিনি যে ভাইয়া এরকম। আচ্ছা বাদ দাও না, আমি বলি কি, তুমি যেরকম কোয়ালিফাইড একটা ছেলে, যে কোনো কোম্পানিতে তুমি জবের জন্য অ্যাপ্লাই করলেই তোমার সেখানে জব হয়ে যাবে। কি বলছো, তোমার মাথা ঠিক আছে? আমি যদি আজকে চলে যাই, তোমার মনে হয় বাবা সেটা নিতে পারবে? বাবা মেনে নিতে পারবে কোনোভাবে? এমনিতেই ভাইয়া যা করতেছে, মানে সেগুলো তো বাদই দিলাম। আমি এভাবে বাবাকে ছেড়ে চলে গেলে বাবা হয়তো মরেই যাবে। আমি পারবো না। কি হইলো? আপনি জায়গা আছেন কেন? আপনি তো এত রাত পর্যন্ত জায়গা থাকেন না? আমার চোখের সামনে আমার এতদিন সাজানো সংসারটা তছনছ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। চিন্তা করেন না, আল্লাহ সব ঠিক করে দেবে। কারণ ওনাদেরকে তুমি চাকরি থেকে বহিষ্কার করেছো। বাবা এরা গত কয়েক মাসে ওনাদের পারফরমেন্স অ্যানালাইসিস করে দেখলো যে কোম্পানির প্রফিট আর্নিংসে ওনাদের ইম্প্যাক্টফুল কোনো পারফরমেন্স নাই। আমার মনে হয় যে ওনাদেরকে যে স্যালারি রেঞ্জে আমরা রেখেছি সেই জায়গায় আমরা আরো কম স্যালারিতে আরো দুজন ইয়াং ট্যালেন্টেড লোক রাখতে পারি, সেটা আমাদের কোম্পানির জন্য আরো অনেক বেশি বেনিফিশিয়াল। अच्छा কোম্পানির জন্য কোনটা বেনিফিট আর কোনটা বেটার হবে সেটা কি তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে? আপনারা জান যে নিজের কাজ করুন। জান ওকে। নেক্সট থেকে তুমি আর তোমার বউ কোম্পানির ব্যাপারে কোনো রকম নাক গলাতে আসবে না। বাবা, এটা কেমন কথা হলো? কোম্পানির ভালো মন্দ আমরা বুঝবো না তো কে বুঝবে? আপনার বয়স হচ্ছে, এখন তো আমাদেরকে কোম্পানি দেখতে হবে, নাকি আপনি এই আশায় আছেন যে আপনার ভাইয়ের ছেলেকে সব বুঝবে? বৌমা, সংযত হয়ে কথা বলো। আমি আমার কোম্পানির দায়িত্ব কাকে বুঝিয়ে দেবো কি দেবো না সে কৈফিয়ত কি তোমাকে আমার দিতে হবে? বাবা কৈফিয়ত দেওয়ার কোনো বিষয় না, আনঅফিশিয়ালি কোম্পানির ফিউচার ওনার আমি, আমার তো কোম্পানির ভালো মন্দ দেখতে হবে, তাই না? ভাই আপনি কি বলতেছো এগুলা? বাবা অসুস্থ, তোমার এখন এগুলো বলার কোনো মানে আছে? তুই মাঝখানে কথা বলছিস, আর মাঝখানে তুই কেন কথা বলবি? তোকে তো কথা বলতে বলিনি। বাবার প্রতি তুই খুব দরদ দেখাস না? বাবার এই সিচুয়েশন জন্য তুই সবকিছু মাস্টার মাইন্ড। আশ্চর্য কথা বল যে বাবা আপনার সবকিছু মিলিয়ে এই সবকিছুর একটা বিহিত করা উচিত। তোমার সন্তান হিসেবে আমার যা যা প্রাপ্য সেটা তোমার আমাকে বুঝিয়ে দেওয়া উচিত। এই বাড়ি থেকে একবার চলে গেলে কিন্তু আর ফেরত আসতে পারবে না। আমার আপু আসবেও না, আর যদি আসতেও চায় আমরা কোনোদিন আসতে দিব না। আর একটা কথা আপনারা খুব ভালো করে শুনে রাখেন, এই বাড়িতে কোনোদিন কোনো ভালো বংশের মেয়ে আসবে না। এর আগেও তোরে মাসে তুই আমার বলিস না কিসের জন্য? মেয়েরা সংসারের সব কথা সবসময় মুখ ফুটে বলতে পারে না ভাইজান। ওগো যদি আমি কান দেয়া না সরছি তাহলে আমার নাম আকবর চৌধুরী না, ওই পোলার কুলটা গুদ্দ আমি টান দিয়ে ছিল পালাম, আমি জেলের ভাত খাওয়াবো। ছেলের ভাত পেটে পড়লেও তো আমার তারের মতো সোজা হয়ে যাবে। ওই ছেলে হাত জোর করে আমার বাস্তির কাছে মাপ চাবে। দেখ, কথাটা তোর বাবার সামনেই বলতেছি, তুই কিন্তু কাজটা একদম ঠিক করস নাই। বিয়ের পর থেকে আমি দেখতেছি মেয়েটা কিছু বললে কিছু করলে তুই সাথে সাথে করে ধমক দিয়ে রাখছিস। তার স্বাদ আহ্লাদ আনন্দ কিছুরই মূল্য দিতি না। তুই কি আমরা এগুলা শিখাই বড় করছি? হ্যাঁ, এসব কি? মনে করে না হলে সময় নেই, তাকে বুঝতে চেষ্টা কর। না যখন তখন গায়ে হাত দেওয়া মানুষের কিছু থাকলো না।
সব থেকে বড় কথা তুমি তোমার মাথাটা একটু ঠান্ডা করো ভাই। তোমার মাথা গরম হয়ে গেলে তুমি কি বলো কি করো তোমার কোনো সেন্স থাকে না। এভাবে সংসার করতে পারবা না। চুপ কর তুই, কয়টা বিয়ে করেছিস? এমন ভাবে কথা বলছিস যেন 10-12টা সংসার করে উল্টে ফেলছিস। এগুলো বোঝার জন্য সংসার করা লাগে না। ছোট মানুষের মতো থাক। এই ও কি খারাপ বলেছে? তোর এই টন্টাল মেথড মিসবিহেভিয়ার কারণে আজকের এই অবস্থা। এখন দেখ কোথায় গেল কোথায় গেল। আহা বাবা, এত টেনশন করার কিছু নেই। ওই মেয়ে আর কোথায় যাবে? কয়েকটা দিন সময় দাও, দেখবে সুসু করে এবারে চলে আসছে। ওই যে চলে আসছে হয়তো। আমি দেখতেছি। আমির হোসেন কে আপনি? না কিন্তু কেন? আমির হোসেন কে? আচ্ছা কি কারণে আসছে? কি কারণে আসছে আপনারা? আরে আমির হোসেন কে? বলেন না কেন? কার কাছে আসছেন আপনারা? আমির হোসেন কে এখানে? আমি আরেস্ট হিম। কেন? আরে আশ্চর্য কেন? কি ব্যাপার? ওনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। কে করছে? আকবর চৌধুরী। এই ওনাকে নিয়ে চলো। আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কোর্টে গিয়ে বলবেন। এই ওনাকে নিয়ে বাবা, বাবা, তোমরা আমার ভাইকে জেলে পাঠাইছো, আর তোমরা কি করছো? মেয়েরে রক্তাক্ত করে পাঠাইছো আমার বোনকে। তাই বলে তোমরা আমার ভাইয়ের নামে মামলা দিবা? এই তোমার ভাই লিটারালি আমার বোনকে ফোন দিয়ে হুমকি দেয়। এরকম লোকে জেলে যাওয়া উচিত। জেলে যাবে তারপর শিক্ষা হবে। শিক্ষা তো তোমাদের ফ্যামিলিরও হওয়া উচিত। আশ্চর্য, হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো ঝগড়াঝাটি হইতেই পারে, তাই বলে এই তুমি চুপ করো। তোমাকে না আমি আলাদা ভাবছিলাম মাহান, কিন্তু তুমিও দেখি বাকি পুরুষদের মতো সেম টু সেম বের হয়ে গেছে না তোমার পুরুষালি দাঁত। যেটাকে তুমি একটু একটু ঝগড়া বলতেছো, একটা হাজবেন্ড যখন ওয়াইফের গায়ে হাত তুলে তখন কত অপমানিত বোধ হয়, বুঝো তুমি কতটা লো ফিল হয়। কেন তোমরা হইতেছো মামলা বাজ না? হ্যাঁ মুখ সামনে কথা বলো। তুমি মুখ সামলায় কথা বলো। আর তোমাদের ফ্যামিলি কি? হ্যাঁ তোমার ভাই তো করে না কিছু, তোমার বাবার কোনো চাকরি নাই, বসে বসে বাড়ি ভাড়ার টাকা তুলে খাও তোমরা, আর মামা যে টাকা ইনকাম করে সেটার উপর তোমরা ডিপেন্ডেন্ট থাকো। কি মনে করছো জানি না কিছু? আমরাও খুব ভালো করে জানি তোমার চাচা আগে কি করতো, কি মনে করছো আমরা জানি না? ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি করতো, আর এখন রাজনীতি করে। এই মুখ সামনে কথা তুমি বলো। মুখ সামলায় কথা বলো। আর আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে তোমার মতন একটা ছেলের সাথে প্রেম করা। আমারও ভুল হয়েছে তোমার মতো একটা মেয়ের সাথে প্রেম করা। আমি যেন কোনোদিন তোমাকে দেখি না আমার ফোনে কোনো টেক্সট বা কল আসছে। আমি আর কোনোদিন তোমার এই চেহারাটা দেখতে চাই না।